আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ, পর্ব 15। লেখনীতে তেজস্মিতা মর্তজা। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরলো। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুঁচকে চোখ বুজে ফেললো। জয় হাতটা ঝটকা মেরে সরিয়ে পড়ল। ওসি মারাইছে। একটা সাধারণ বিষয়কে ঘুরাইয়ে পেঁচাইয়ে ভেবে সমাধান বের করবার পারে না। সেই শালাও থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু। ও তো ওসি। ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে যাইয়া দাঁড়াইয়া রইল? আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবি। ভাই, কি এইটা? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতোই লাগতেছে অনেকটা। পদার্থটি দু আঙুলে ঘষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কি কাম এটার? এটা এইখানে কি করতেছে? লুডো খেলতেছিল বসে। খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল তলাশ। ওরে কি আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে অতগুলো দুনিয়াত আবিষ্কারও হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে। ব্রেন থাইকা ঠিক মতো হরমোন বয় না। পার্টিকুলারলি যখন অকাম করে তারপর একেবারে চারটি বাট্টি গোল হইয়া যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা। এই লোকটারে মারার পর নিশ্চিত এইখানে বইসা এই হরমোন লিকুইড পুশ করছে। কয়েক বোতল গিলছে, এরপর যাইয়া মরার মতো ঘুম পাড়ছে। পলাশ মারছে এই লোকটাকে। বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়, এবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এমন ধরনের মেন্টাল কেস নাই। আমার শালটা আন। জ্বর ঠান্ডা লাগলে তরু ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজ সেবার নাটক করি, কি আর করার। কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ। পলাশ যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহারই করে তো ওখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না। শাল এনে দিলে জয় তা পেঁচিয়ে নিল শরীরে, দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অর্থনৈতিক বিচারে সে খুব তৎপর, তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়। অথচ একটুও আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো। ফরেনসিক স্পেশালিস্ট জিনিসটা মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। তিনি সিমেন্ট ভাবছিলেন, তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দু লোককে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলেই কার। সবার জানা মতে কোনো সনাতন ধর্মী লোকের, যে এখানে বসবাস করে না। কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে। অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীটাকে এক এক রকম ভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানাগুলোর মাঝে আদতেও আসল কাহিনী আছে কিনা, সে ব্যাপারেও ধারণা নেই কারো। এলাকার লোক জানে পড়েছিল এই জমি বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরো অন্যরকম কিছু জানে। কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকে কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকতেন শুরু থেকে, এবং এই জমির পেঁচাকলে মেয়েটিকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। কোনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবেই সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেননি এখানে। তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের ওপর পড়লো, তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে এদের সন্দেহ করে। প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছাড়িয়ে এত দূর গেছে। তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই। তাকে ট্রাক দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পাটোয়ারি। আজ দিয়ে হামজা বাবা হুমায়ুন পাটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছেন। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে, যে কোনো ভাবে, যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনীতিবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। অন্তুর পরীক্ষা ছিল আরেকটা। ভার্সিটি চত্বরে গুঞ্জন। পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের।
অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো বাড়ি ছেড়ে উঠেই গিয়েছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি নাকি হরমোন লিকুইড। এ ব্যাপারেও অন্তুর সংশয় রয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার, সে বহু অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাতেও হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেদিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধ হয়। পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমি নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের। তারা যেহেতু এই ভয়াবহ সংকটাপন্ন অবস্থায় পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশী সকলকে একটু নজর রাখতে বলে এসেছেন বাড়ির ওপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গম্ভীর্য সেট করে বুঝে ওঠার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ঔষধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে শুধু খোসাটা ছেড়ে দিয়েছে যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বাঁধা রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গিয়েছে ওনার। রোজ দুবেলা ওমেলিস 40 মিলিগ্রাম এর ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্প খানিক আর বাড়লে ব্রেইনে স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ঔষধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারলো না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়লো, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়? অন্তিক নির্লজ্জের মতো হাসলো। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবি, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেবার মরুদ নেই, তাহলে বোধহয় হয় তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ? আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে তুই একটু বিনোদন দে। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে অস্থায়ীভাবে শুয়ে পড়লো। পায়ের ওপর পা তুলে শুয়ে পড়লো। ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠলো অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পাল্টিবাজি দেখেছিস, পলাশের ছেলেদের চাঁদা দিতে আরো ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরো কত কি এনে দিয়েছে সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি, অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো, সব সহ্যও করতো। আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতামি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি, লজ্জায় দুবার মরার চেষ্টা করলাম। তার তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরো বাড়লো। মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা থেকে সেসব একসাথে সইতে সইতেও কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আমার ওই হাল দেখে। আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো ও। আব্বু নাকি কঠোর গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। ওদের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শ্বশুর বাড়ি থেকে তালাক দেবার কথা বলেছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততা ভেঙে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে, অন্তিক কিছু বলেনি সেদিন। বেশ কিছুক্ষণ আপন মনে পেঁচাল পেরে উঠে বসলো অন্তিক। ঝুঁকে বসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনের খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে শুয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অব্দি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হতো রে অন্তু। না তো না, আত্মহত্যাতে কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব, কেমন?
একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। অন্তুকে দেখলো অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল 8টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ সাহেব অন্তুকে বললেন, দরজা আটকে পড়তে বস, বিকেলেই ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল গলির মাথা অব্দি চেয়ে দেখলো অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না। কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরে পলাশের রূপটপে চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছে করলো না অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমট হয়ে আছে। কালবৈশাখী ধেয়ে আসার আগে পরিবেশ যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু সম্মতি পেয়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। তারা এসেছে। ওদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশ বিকট হয়ে উঠেছে। অন্তু কোন রকম মাথায় গামছা পেঁচিয়ে তার ওপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলল সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হইল ভেতরে ঢুকছে? বলেন আমরা আসছি। অন্তুর হাতের আঙুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মশকরার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলছিল, একটু পর যেন ডাকি তারে, ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার, খবরটা জানিয়ে চলে যাব। কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাতের পারফরমেন্স ভালো ছিল, সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টগবগিয়ে আগুন জ্বলে উঠল। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্যমতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা? রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? অন্তুর নাক শিউরে উঠে। বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্যও একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো দিয়ে পিটিয়ে বের করবে লোকে আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কান অব্দি পৌঁছালোই না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাস ভর্তি গাম্ভীর্য এবং দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমাই গেছেন নাকি? জয় ভাই। অন্তু মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতরে ধুপধুপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাস তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভিতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুললো একটা। অন্তু দেখলো সেটা কৃত্রিম। জনগণ তা বুঝলো না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে শুধু একটা 3/4 প্যান্ট। সেই প্যান্টের ওপর দিয়ে নিচের আন্ডারওয়্যার অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়।
দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে, আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গর মতো বাতাসে আছড়ে পড়ছে। জয় অন্তুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আর্মিন, এত লোকের ভিড় কেন, কি হয়েছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এইটা ওই যে মেম্বারের ভাগিনা না, জয়? ও, ঘুমটার তলে খ্যাপটা চলে, মানছে কি আর এমনি কয়? এই যে শোনো সকলে, আজকে যা দেখতেছো নতুন কিচ্ছু না। আমরা একদিন হেরে বাড়ির যাইয়াও ওই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল, সি সি সি। থু, মাস্টারের মাইয়া। হুম, আবার মুখোশ পইরে বেড়াই, কাউরে মুখ দেখাই না, ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরে যদি প্রতিদিন এমনে বেটা সওয়াল পাওয়া যায়, হে আবার বাইরে কারে মুখ দেখাইবো? দরকারই তো নাই, নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। একজন লোক জিজ্ঞেস করে মহিলাকে, আগেও দেখেছেন নাকি ওই চ্যাংড়া রে, মাইনে জয় রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্য করে অন্তুর উপর। হ, দেখছি মানে, ওর মায় তো আব্বা আব্বা কইয়া খাওয়াইতেছিল। আমরা ঢুকতে তাড়াতাড়ি বাইর হইয়া গেল। ওর বাপ আইলো, হেও ভিতরে চইলা গেল, কিচ্ছু কইলো না। ওই দিনই সন্দেহ হইছিল। আবার এই সেরি সেদিন দেখলাম মুখোশ না পইরাই বাইরেতে ঘুরে আইলো। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যৎবাণী মিথ্যে হয় না, একরত্তিও ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আর্মিন, লোকেও তোমায় থুতু দিবে, সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় দু চোখ ভিজে ওঠে অন্তুর। একটা লোকের এত জেদ, নিজের অপরাজেয় অর্থনৈতিক শক্তির উপর এত দম্ভ, এত তর কুটিলতা, আর শক্তিও তো অগাধ, বাঁচতেও পারে মারতেও। সেদিন বাঁচিয়ে এনেছে, আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকায় অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহ কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের চেঁচামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলেছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে। এই সেটিরে একঘরে করো বাপু সকল, এইসব পাড়াটার বদনাম করব। ও সেরি, এত দেহি পদ্মা করো, তোমার পদ্মার উপরে থুতু। ঘরে বেড়া শোয়াইয়া রাখতে দিয়া বাপ মা গেছে কনে, সি 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 সি। বাপের জন্মে এইসব দেহি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শোনে সবার মূল্যবান মন্তব্য। কেউ কেউ বলছে, এজন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগতেছে কে, সেই কখন থেকে আইসা এই সেরাগুলান ডাকতেছিল, খোলে না তো খোলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোকে বহুবার, অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান, তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়নাটা টেনে খুলে ফেলে। বেরিয়ে আসে সদ্য গোসল করা গামছাটা মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ড হা করে হিসেব মেলায়। এবার তারা দীর্ঘশ্বাসে ফেটে পড়ে। চমৎকার ভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শোয়াইয়া রেখে আবার গোসল করে বের হয়েছে, গুঞ্জন উঠল। ও, তাইলে কুকাম করে লাংড়ে বিছানায় শুয়াইয়া রাইখা ফরজ গোসলে ঢুকছে মাগি। এরপর সেইখান থেকে বাইর হইয়া আইসো? ওরে সি, সি সি। রব উঠল মন্তব্যের। অন্তত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও তা পারল না। মহিলা টেনে হিঁচড়ে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়লো ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোঁয়া গিলছে। অন্তু না তাকিয়েও টের পায় জয়ের চোখ দুটো হাসছে, খিলানোর মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভ্রুজোড়া অহংকারে পুরু হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পর খুব সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবনী শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সে খারাপ তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠল, ওই ওই ওই, তোমরা কি এমনি দাঁড়াইয়া ওই মাগির ঢং দেখবা? চুল নাক কাইটা বাইর করো ওসব বালাই দেশ থেকে। কেউ কেউ পরামর্শ দিল, শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেত্রাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল।
অন্তুর দিকে তাকালো জয়, চোখাচোখি হলো দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল। যে কেউ দেখতে পাবে না সেই হাসি, তরল রক্তের মতো চিকচিক করছিল সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক, এ দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন, তারা আর মন কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এ সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারী কলঙ্কের জন্য এবং কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকর্ষিত। একটা নির্দিষ্ট দূরত্বে দুটোকে আনলে দুটো ছিটকে এসে পরস্পরের দেহে লেপ্টে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম, তার দিকে আঙুল তোলার সাধ্যই কারণ নেই। তারা অন্তর্দোষের কলঙ্কও অন্তর গায়ে এবং জয়ের টুকুও একসঙ্গে অন্তর গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন, সব শুনলেন, বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা বসেছে, তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে, আজ সবাই পরাণ ভরে অন্তুকে দেখেছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে যে ঘোমটার তলে তলে নষ্টামি করত তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার তারা মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাগ ছিল বেশি। আজ পণ্ডু হয়েছে তো পাড়ার পুরুষেরা মন ভরে দেখলো অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলেঢালা সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতো। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিত ভাবে ছড়ানো। হামজার পরনে সাদা ধবধবে পাঞ্জাবি, মেয়রসি। তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুজনকে দোরগা মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপ মুক্ত। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লোকেরা। এইসব আগের কাল দেখা যেত, এখন এসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে অকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম। তারা এর একটাই বিহিত চায়। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধ হয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে, সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতে চাইলো না কিছুই। অন্তু আকাশের দিকে তাকায়, কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণ প্রয়োজন হয়নি তাকে বিভিচারিক বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুল যথেষ্ট। আব্বু আসবে বিকেলে বা সন্ধ্যায়। অন্তু চায় তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণ তার একটা শব্দও শুনিনি কেউ, বা বলার সুযোগ দেয়নি। সে আর বলতেও চাইলো না। কলঙ্ক এবং অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙলো হামজা, মৌলভীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে, আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটলো। এরপর একজন বৃদ্ধ লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবি? যা ঘটনার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে। সকলের সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতি তো চলমান এখন। দোরমা মারার প্রচলন এবং কাল চলে গিয়েছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে উঠল, ধরুন যদি দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তুর হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর, তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকার ভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করেছে জয়ের সাথেই তো করেছি। আপনাদের মতামত কি? অন্তু মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছে তুমি? ওই শালীর মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমি ওরে বিয়ে করতে পারবো না, ওর সাথে আমার পোষায় না। আমার ওর মাঝে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলবীর সামনে যায়। হুজুর, আমার কিছু কথা বলার আছে, আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গিলল মেয়েটা।
আমি কিছু কথা বলতে চাই। মৌলবী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখেছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানে যেন গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তু শিক্ষিত, মার্জিত, যুক্তিতর্কের কথা হিতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকেছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার। আমি গোসলে ছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয় আমির ভেতরে কি করে এলো সেটাই অস্পষ্ট আমার কাছে। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছো? মানে এইসব নাটক দিয়া কি বুঝাইতেছো? ওইটা কও, এই শরীরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠলো, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না, আপনারা জুলুম করছে না আমার উপর। থপ করে একদলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললেই মুখে পড়তো থুতুটুকু। অন্তর ছোড়া থুতু জয়ের চোয়ালের উপর দিয়ে চোখের কিনারা ঘেঁষে গেছিল। মহিলাটা ঠিক মতো থুতুও দিতে জানে না। মহিলাকেও কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়। থুতু ছুঁড়ে দিয়ে মহিলা চুল ধরে টেনে তুললো অন্তুকে। অন্তুর শরীরের এক পাশ থেকে ওড়নাটা পড়ে গেল। চোখ দুটো বুজে জোরে করে ডেকে উঠলো অন্তু, আব্বু। টুপ করে এক ফোঁটা অশ্রু পড়লো মাটিতে। অন্তু খারাপ মেয়ে, তার শরীরে ওড়না তুলে দেবার প্রয়োজনীয়তা বোধ করলো না কেউ। মহিলা বলল, লাঙের সাথে বিছানায় যাইতে মন চায়, বিয়ে কইরা তার বাড়িতে যাইতে মন চায় না? এতক্ষণ তাও যা ভাবনায় আসছিলাম। তুই তো তার চাইতেও বেশি শয়তান মাইয়া। আমার মাইয়া হইলে জিন্দা কবর দিয়া থুইতাম। মাইয়ার বয়স 14 হইতেই বিয়া দিয়া দিছি। তোর মতো বেশ্যা পুষি নাই কলেজে পড়াইয়া। অন্তু তার তপ্ত চোখ দুটো তুলে তাকালো। আমি কিচ্ছু করিনি। অপবাদ দিচ্ছেন চাচি আপনি। ওড়নাটা তুলে বুকে জড়িয়ে নিল। হ, কিছু করস নাই, খালি লাঙ্গের সাথে বিছানায় শুইছিস। তাই তো কই, বিয়ে করবার চাই না, ভার্সিটি পড়বার চাই। সেদিন মা খাওয়াইছে, আজ ঘরে স্বয়ং বেটা ছেলে ঢুকাইয়া দিয়া বাইরে গেছে গা। এই যখন রং মনে তাইলে আবার বিয়া করবার চাও না কেন তারে? অন্তর সহ্য ক্ষমতা ছাড়ালো, চিৎকার করে উঠলো ও। আর একবার কেউ আমার বাপ মায়ের দিকে নির্দেশ করে কথা বললে পড়ে থাকা ইট তুলে তার মাথাটা দুই খণ্ড করতে আমার হাতে বাঁধবে না। জনতাদের একজন বিড়বিড় করে বকে উঠলো, মাগির তেজ এখনো কমেনি, ঘরে বেটা ছেলে ঢোকানো মাইয়ার মুখে। অন্তু কানে এলো কথাটা, জবাব দিল, জি না, তেজ একটুও কমেনি। কি করবেন আপনি? মেরে ফেলবেন? আপনারা না পরিকল্পনা করেছিলেন পেট মারার? শুরু করুন। আপনাদের ভাষ্যমতে পাপ যখন করেছি, শাস্তি আমার পাওয়া উচিত। শরীয়ত অনুযায়ী শাস্তি দেয়া শুরু করুন। কোনো নাটকীয় শাস্তির জন্য প্রস্তুত নই আমি। আপনাদের আন্দাজ করা পাপের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বেত্রাঘাত করুন। মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন জয়কে, তোমার কি মতামত? জয় অন্তুর ওপর থেকে চোখ ফিরিয়ে বলল, আমার আমার মত, আমার আর কি মত? আপনারা বললে বিয়ে করব, না করার কিছু নেই। শেষে আস্তে করে চিবিয়ে বলল, আফটার অল শালী সুন্দরী, আমার বদনাম তার গায়ে আমার নামের। অন্তু চোখ দিয়ে অনুরোধ করে উঠে, প্লিজ এমন করবেন না, আমি সত্যি বলছি অনেক দূরে চলে যাব, আর কোনোদিন অসম্মান করব না আপনার। আপনি না বলুন। জয় অনড় চোখে চেয়ে থাকলো। তার কিছুই করার নেই। সে যা চেয়েছে তাই হয়েছে। অন্তুর মুখে থুতু পড়েছে। এখন কি হচ্ছে বা হবে তা নিয়ে তার কোনো লাভ লোকসান নেই। কাজে আনতে গেল হামজার দুটো ছেলে। অন্তু বুঝলো বিয়ে না করতে চাওয়ার কারণ হিসেবে তার চরিত্রের সাফাই গাইলে কেউ শুনবে না। তাকে অপরাধ মেনে নিতে হবে বাঁচতে হলে। সে মৌলবীকে বলল, হুজুর, আমি পাপ করেছি। জিহ্বায় আটকাইছিল কথাখানা। একটু থেমে মিনতি করলো, আপনি তার শাস্তি দিন আমায়। বিয়ে পড়ানোটা কি শরীয়তের শাস্তি হবে বলুন? আমার কথা বুঝতে পারছেন আপনি? অন্তুর শরীরটা থরথর করে কাঁপছে, বারবার ঝাঁকুনি খাচ্ছে। আমায় বেত্রাঘাত করে মেরে ফেলুন, আমায় ফাঁসি দিয়ে দিন, অথবা আমায় এক বোতল বিষ। হুজুর, আমি যা করেছি তার শাস্তি আপনি আমায় 80টা না, বরং তার দ্বিগুণ 160টা মারুন। আপনি জয় আমিরের আঘাতগুলো আমাকে দিন। এই লোকটার ভাগে যে বেত্রাঘাত আছে সেগুলো আমায় মারুন। জয় আমিরের কোনো দোষ নেই। মৌলভীর সামনে মিনতি করাটা বেককেলে কাজ হচ্ছে। অন্তু হামজার সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল আত্মসম্মানী অন্তু অনুরোধ করে উঠল, মেয়র সাহেব, আপনি কি ভাইয়ের শরীরের আঘাতের চিন্তা করছেন? নিতে হবে না, সে কিচ্ছু করেনি। সব পাপ দোষ আমার। আমি করেছি পাপ।
আমার শাস্তি পাওয়া উচিত, দরকার। আমি যদি ওর আঘাতগুলো নেই, এখানে আমায় শুলে চড়িয়ে 5 খণ্ড করা হলেও তা মঞ্জুর। আমায় মেরে ফেলুন, বদনাম ধুয়ে যাবে। আব্বু আসার আগে মেরে ফেলুন। হামজা স্থির চোখে তাকিয়ে বলল, পাগলামি করছো আরমিন? বদনাম যখন হয়ে গেছে, সত্য মিথ্যার ধার সমাজ ধারবে না। তোমার শরীরে ট্যাটু চেপে গেছে। কিসের ট্যাটু মেয়র সাহেব? বদনাম অথবা জয়? অন্তু মাথা নাড়ে। ট্যাটু মোছা যায় না। না, যায় না।